আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শিদীকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার। ত্রাণ তহবিলের হিসাব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 11.5 কোটি টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় 2.25 কোটি টাকা, বাকি অর্থ ব্যাংকে। রাষ্ট্র সংস্কারে 6 কমিশনের রূপরেখা পাওয়ার পরই জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ। ভোটের পর আর ক্ষমতায় থাকতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার। এবং 2 বছরের রেকর্ড ভেঙে সেপ্টেম্বরে দেশে এসেছে প্রায় 29,000 কোটি টাকার প্রবাসী আয়। পাচার ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ গবেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সালাম মুর্শিদীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতোই আত্মগোপনে ছিলেন আব্দুস সালাম মুর্শিদী। তিনি বিজিএমইএর সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত হয়ে সালাম মুর্শিদী 2018 সালের সেপ্টেম্বর মাসে খুলনা 4 আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। নোয়াখালী 4 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একরামুল করিম চৌধুরী 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 10ম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। টিএসসিতে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রমে ওঠা টাকার পূর্ণাঙ্গ হিসাব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোট ওঠা 11,69,84,000 টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় হয়েছে 1,78,33,000 টাকা। ব্যাংকে থাকা টাকার মধ্যে 8 কোটি টাকা দেয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবং বাকি টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিতদের পুনর্বাসন কার্যক্রমে খরচ করা হবে বলে জানান সমন্বয়ক। রিপোর্ট করছেন রাশনা দাস। বন্যা দুর্গতদের মাঝে ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা দেওয়ার পরেও মোটা অঙ্কের টাকা থেকে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রাণের টাকা ব্যাংকে কেন সেই প্রশ্নের উত্তর দিলেন আন্দোলনের সমন্বয়করা। ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। তাদের টাকা আছে এখন 2টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই 2টি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,213 টাকা। প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, তারপর আমার 110টা বান্ডিল হবে। এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। এ সময় পূর্বে ত্রাণ কার্যক্রমের হিসাব নিয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ এবং উত্তরবঙ্গের ত্রাণ কার্যক্রম সহ সার্বিক পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কথা বলেন সমন্বয়করা। সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে 9,91,00,000 টাকারও বেশি। এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পরে আবার টাকা বৃদ্ধি হয়েছে। এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে। সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের 5টি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে। দক্ষিণাঞ্চলের মতো উত্তরের বনভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসী এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের এই নতুন রূপের কারিগররা।
সেটা গালাগালি করেন, এরপরে আপনাদের কাছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের রূপরেখা পাওয়ার পর জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, স্বৈরাচারী সরকার যেন আর রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর ও জাতিসংঘ অধিবেশনে যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। চিফ অ্যাডভাইজার বৈশ্বিক পরিমণ্ডলে ন্যায়ভিত্তিক বাংলাদেশকে তুলে ধরতে বিশেষ গুরুত্ব বহন করেছে এবারের জাতিসংঘের অধিবেশন। বিশ্ব নেতাদের প্রায় সবাই জানতে চেয়েছেন সম্প্রতি দেশে কি ঘটেছে এবং বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। মাননীয় প্রধান উপদেষ্টা সর্বমোট 12টি সভা এবং 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভূমিকা জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সব সংকট উত্তরণে সঠিক পথেই আছে অন্তর্বর্তীকালীন সরকার। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। রোডম্যাপটা ঠিক করা যাবে তখন। রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট, এর চেয়ে বেশি একদিনও এই সরকার থাকবে না। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারে তাদের ফেরত পাঠানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। কেউই আমাদের উপর চাপ দেয়নি যে আরও যত আসে তাদেরকে আসতে দেন, সমাধান হচ্ছে ওই পারে যেতে হবে। এটাই তারা মোটামুটি আমরা তাদের উপর ইমপ্রেস করতে পেরেছি বলে আমার মনে হয়। দুদেশের স্বার্থে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন বলেও জানান উপদেষ্টা। আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতেরও স্বার্থ আছে। বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে এবারের মতো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গত 30 বছরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে বাংলাদেশের কোনো বৈঠক হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় ঠিক করতে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা নানা ইস্যুতে নিজেদের বক্তব্য তুলে ধরেন। সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করা, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকাণ্ড, পার্বত্য চট্টগ্রাম ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে আলোচনা হয়। বিগত প্রায় 2 বছরের রেকর্ড ভেঙে সেপ্টেম্বর মাসে 28,856 কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রবাসীরা তাদের জমানো অর্থ এখন বেশি পরিমাণে পাঠাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অপ্রচলিত দেশগুলো থেকে বেশি রেমিটেন্স আসছে। এসব অর্থ যেন আবার পাচার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ গবেষকদের। শারফুল আলমের রিপোর্ট। খরা কাটিয়ে আবারও চাঙা হচ্ছে প্রবাসী আয়। আগস্টের ধারাবাহিকতায় গেল মাসেও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এ খাত। সেপ্টেম্বর মাসে প্রবাসীরা $2.40 বিলিয়ন বা প্রায় 29,000 কোটি টাকা দেশে পাঠিয়েছেন। মধ্যপ্রাচ্যের পর এবার প্রবাসী আয়ের তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত দেশের নাম। প্রবাসীরা আগস্ট মাসে সময় মতো দেশে টাকা পাঠাতে না পারলেও তা জমিয়ে রাখেন, যা একসাথে সেপ্টেম্বরে রিজার্ভে জমা হয়েছে। প্রবাসী আয়ের এই ধারা ইতিবাচক হলেও এসব অর্থ আবারও অবৈধ পথে চলে যায় কিনা তা নিয়ে আশঙ্কা জানিয়েছেন গবেষকরা। প্রবাসীদের অন্তর্বর্তী সরকার এবং এই আন্দোলনের সঙ্গে তাদের এক ধরনের একাত্মতার ইঙ্গিতও দেয়, এবং যে কারণে তারা যে অর্থগুলো আগে পাঠাননি সেগুলো যেমন পাঠাচ্ছেন, আবার আগে যেমন হুন্ডিতে পাঠাতেন সেখান থেকে কিছুটা ইতিবাচকভাবে তারা এখন ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। এখন সৌদি আরবের পরে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ এবং ইউকে এখানে দ্বিতীয় এবং তৃতীয়তে চলে এসছে, এবং সেখানে ইউএই বা ওমান এগুলো আরও নিচে, বা মালয়েশিয়া আরও নিচে অবস্থান করছে। এই পরিবর্তিত বিষয়টি কিছুটা সন্দেহজনক, আবার কিছুটা নতুন এই রেমিটেন্স ফ্লো সম্পর্কে আরও বিস্তারিত তথ্যপত্র সংগ্রহের দাবি রাখে। পরিসংখ্যান বলছে গত আগস্ট মাসের চেয়ে $18 কোটি বেশি প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে।
গত বছরের একই সময়ের চেয়ে এই অর্থের পরিমাণ ছিল $107 কোটি বেশি। হুন্ডির সঙ্গে যারা জড়িত তাদেরকে ট্রেস করা এবং তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসগুলোকে প্রয়োজন বোধে ফ্রিজ করা এবং সেই অনুযায়ী যাতে বাজারে একটা মেসেজ দেওয়া যায় যে ফর্মাল চ্যানেলে না পাঠালে এই অর্থগুলো মিস হতে পারে এবং তারা অর্থ বঞ্চিত হতে পারে, সেই ধরনের কিছু মেসেজিংয়েরও আসলে দেবার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বৈধ পথে দেশে প্রবাসী আয় আসার প্রবণতা বাড়ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে 3 বছর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্য ছবিতে ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। 2021 সালের 27 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ওই বছর 24 ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। মামলায় বিবাদী করা হয় সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও তৎকালীন নির্বাচন কমিশন সচিব সহ 9 জনকে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার রায় মঙ্গলবার ঘোষণা করে চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। এতে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে নতুন মেয়র ঘোষণা করা হয়। অবৈধ সরকারের আমলে নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে। ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। রায়ের পর আদালতে আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে নগরবাসীর জন্য যুগান্তকারী রায় বলে মন্তব্য করেন ডাক্তার শাহাদাত। এই রায়ের মাধ্যমে একটি মাইল ফলক সূচিত হয়েছে, এটা হচ্ছে আইনের শাসন, বিচার বিভাগকে ওই দলীয় মুক্ত রাখার যে আজকে একটি রায়, এই রায় আমরা মনে করে নির্বাচন কমিশন সচিবকে যেহেতু 10 দিনের মধ্যে আমাকে এই চেয়ারে আসীন হওয়ার জন্য ওনাকে ইনস্ট্রাকশন করেছে, ওনারা অবশ্যই এই রায়ের প্রতি সম্মান দেখিয়ে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে পদে আসীন। তবে রায় ঘোষণার সময় আদালতে বিবাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার। পাট ও বস্ত্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আসছে নভেম্বর থেকে পলিথিনের বদলে সব জায়গায় পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিতে অভিযান চালানো হবে। রাজধানীর গুলশানে একটি সুপার শপে পাটের ব্যাগ ব্যবহার কার্যক্রম উদ্বোধন করে উপদেষ্টা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আনান তাসিন রি। পলিথিনের ব্যবহার বন্ধ করতে সরকার একাধিক পদক্ষেপ নিলেও তা কার্যকর হয়নি। রাজধানী সুয়ারাজ লাইন পরিষ্কার করতে গিয়ে দেখা যায় শুধু পলিথিনের ব্যাগ। নগরীর জলাবদ্ধতার প্রধান কারণ এসব পলিথিনের ব্যাগ। এমন বাস্তবতায় পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানী গুলশানে একটি সুপার শপে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাট ও বস্ত্র উপদেষ্টা। আসছে 1 নভেম্বর থেকে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে। আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ। 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। উপদেষ্টা বলেন, পাটের ব্যবহার বাড়লে ফিরে আসবে সোনালী আঁশের স্বর্ণালী অতীত। পাটের বাজার সম্প্রসারিত হবে, লাভবান হবেন প্রান্তিক কৃষক। পাটের ব্যবহারটা বাড়াতে পারি তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। পাটের ব্যাগের দাম নিয়ে ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এসব ব্যাগের দাম আরও সাশ্রয়ী হওয়ার প্রয়োজন বলে মত তাদের। জেনারেলি আমরা কোনো গ্রোসারি শপে আসলে কিন্তু ফ্রি পাই,
এখন যদি এটা আমাকে দিয়ে একটু বেশি দাম দিয়ে কেনানো হয় তাহলে আমি স্বাভাবিকভাবে এটা পছন্দ করব না। দিস ইজ হ্যান্ডি, সুতরাং কস্টিং কিন্তু আমার কমে যাচ্ছে। পুরানো ঐতিহ্যকে আমরা নতুনভাবে পেয়েছি। এখন থেকে সকল সুপার শপে পলিথিন ব্যবহার বন্ধে নিয়মিত মনিটরিং করা হবে বলে জানান পাট ও বস্ত্র উপদেষ্টা। আনন্দ তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। হেসে খেলে কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতেছে ভারত। ম্যাচের পঞ্চম দিন 146 রানে গুটিয়ে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস। তাতে 95 রানের টার্গেট পায় স্বাগতিকরা। জয়সওয়ালের 50-তে হেসে খেলে ম্যাচ জিতে রোহিত শর্মার দল। ম্যাচ সেরা জয়সওয়াল, আর সিরিজ সেরা হন রবিচন্দ্রন অশ্বিন। রিপোর্ট করছেন SM আশরাফ। বাংলাদেশকে হারাতে 5 দিন লাগে না, 2.5 দিনই যথেষ্ট। ভারতীয় সমর্থকরা এখন তাচ্ছিল্য করে এমনটা বলতেই পারেন। বৃষ্টিতে 2 দিন খেলা বাতিল হওয়ার পরও যে টাইগাররা পাত্তাই পেল না স্বাগতিকদের কাছে। এই ম্যাচ বাঁচাতে বাংলাদেশকে শুধু মাটি কামড়ে পড়ে থাকতে হতো। নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে অন্তত 2 সেশন ব্যাটিংয়ে মনোযোগ দিতে হতো, কিন্তু পারেননি মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা। 91 রানে অধিনায়কের বিদায়ের পর 94 রান তুলতেই সফরকারীদের নেই 7 উইকেট। বাংলাদেশে না খেললে সাকিবের শেষ টেস্ট ইনিংসের পাশে লেখা থাকবে 0 রান। হাফ সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম, তবু বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের স্থায়িত্ব মাত্র 47 ওভার। 11 ব্যাটারের 8 জনই ফিরেছেন 2 অঙ্ক ছোঁয়ার আগেই। জবাবে 34 রানের মধ্যে রোহিত শর্মা আর শুভমান গিলের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বড় হারের লজ্জা থেকে কিছুটা বাঁচান মেহেদী হাসান মিরাজ। কিন্তু জয়সওয়ালের 45 বলে 51 রানের ইনিংসে 17 ওভার 2 বলেই ম্যাচ শেষ করে দেয় টিম ইন্ডিয়া। SM আশরাফ, এটিএন বাংলা। টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর বাংলাদেশের সামনে এবার টি-20 চ্যালেঞ্জ। টেস্ট চলাকালে টি-20 সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। টেস্ট সিরিজের দলে থাকা 5 জন আছেন এই স্কোয়াডে। টি-20-র 15 জনের বাকি 10 জন বিকেলে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সাদা পোশাকে ভালো করতে না পারলেও রঙিন পোশাকে বাংলাদেশ আত্মবিশ্বাসী। দেশ ছাড়ার আগে নিজেদের সব দিক থেকে এগিয়ে রাখছেন পেসার তানজিম হাসান সাকিব। তার মতে টি-20-তে বাংলাদেশই এগিয়ে থাকবে। আপনি যদি এভাবে কম্পেয়ার করেন, আমরা বলবো আমরা সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো এবং আমরা সব দিক থেকে আমরা 100% চেষ্টা করবো। একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতে। সো ওই দিক থেকে আমাদের ফোকাস থাকবে, আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও BGM এর সাবেক সভাপতি সালাম মুর্শিদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার। ত্রাণ তহবিলের হিসাব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 11.5 কোটি টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় 2.25 কোটি টাকা, বাকি অর্থ ব্যাংকে। রাষ্ট্র সংস্কারের 6 কমিশনের রূপরেখা পাওয়ার পরই জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ। ভোটের পর আর ক্ষমতায় থাকতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার। এবং 2 বছরের রেকর্ড ভেঙে সেপ্টেম্বরে দেশে এসেছে প্রায় 29,000 কোটি টাকার প্রবাসী আয়। পাচার ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ গবেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।